প্রজনন ও ডিম পাড়ার সময়ে জাটকা শিকার নিষিদ্ধ করায় এবার ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। রূপালী ইলিশের সংখ্যা বাড়াতে ভারত ও মিয়ানমারের সঙ্গে যৌথ প্রচেষ্টা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এর সুফল 3 দেশই পাবে বলে মনে করছে সরকার। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হাট জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি মেরু বাজের থেকে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। থেমে গেল রিদ কলমের টান, কাল শহীদ মিনারে সবার জন্য শেষবার সৈয়দ হক। ভারতে গ্রেপ্তার ফারুক, ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের আসামি ফেরানোর উদ্যোগ সরকারের। দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা, ১৭তম ওয়ানডে জয়ের অপেক্ষা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নাগরিকের জন্য স্মার্ট কার্ড। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। চলে গেলেন সৈয়দ শামসুল হক। ৮১ বছরে ফুসফুস ক্যান্সারের কাছে হেরে গেলেন সব্যসাচী লেখক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিকেলে মারা যান কবি। কেন্দ্রীয় শহীদ মিনারে কাল শ্রদ্ধা নিবেদনের শেষে কবির দাফন হবে কুড়িগ্রামে। এই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে আছেন সহকর্মী শিমুল বাসার, চলে যাচ্ছে সেখানে। শিমুল, সৈয়দ শামসুল হক ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে কারা কারা এলেন শেষ পর্যন্ত? কবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু কবি, সাহিত্যিক থেকে শুরু করে তার ভক্ত অনুরাগী এবং যারা তার পাঠক ছিলেন, এছাড়া সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনের যারা মানুষ ছিলেন তারা প্রত্যেকে এসেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বরাও এসেছিলেন, তো সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন। প্রত্যেকেই তাদের শোকের কথা জানিয়েছেন এবং প্রত্যেকেই আবেগ আপ্লুত ছিলেন। তারা বলেছেন যে এই কবি যেহেতু সব্যসাচী লেখক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্য অর্থাৎ বাংলাদেশের বাংলা সাহিত্যে এরকম ধ্রুপদী লেখক আসলে খুব কম এসেছিল। ফলে তার মৃত্যুতে সাহিত্য অঙ্গন, সামাজিক এবং রাজনৈতিক বলা চলে প্রত্যেকটা অঙ্গনেই তাদের মাথার উপরকার যে ছায়া সেটি সরে গেছে। শিমুল, আমি এডিটর স্পিকে আপনার কাছ থেকে একটু জানতে চেষ্টা করেছিলাম যে সৈয়দ শামসুল হক যেহেতু এটি রাজনৈতিক ধারা বা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করতেন, তাহলে সেই জন্য তিনি খণ্ডিত কবি হয়ে থাকলেন কিনা, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যাদেরকে তিনি সমর্থন করতেন না তারা কেউ তাকে শ্রদ্ধা জানাতে আসলেন কিনা? আসলে একজন কবি বেঁচে থাকে পাঠকের মাঝেই, ফলে পাঠক কিন্তু কাউকে, কোনো কবিকে বা কোনো সাহিত্যিককে তাদের লেখার ধরে বিচার করেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেন না সাধারণত। আমরা এর আগের যেসব কবির কথা আমরা শুনছি, আল মাহমুদের কথা ধরতে পারেন, কবি নজরুলের কথা ধরতে পারেন, এমন অনেক কবি রয়েছেন তাদের রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটি থাকার পরেও পাঠকদের কাছে কিন্তু তারা সমাদৃত হয়েছেন। ফলে এই একজন কবিকে বিচার করা বা একজন সাহিত্যিককে বিচার করার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায় না পাঠকদের কাছে। তারপরও রাজনৈতিক দলগুলো কিন্তু বিভাজিত হয়ে পড়ে। আমরা আজকে এই হাসপাতালে অনেক ধন্যবাদ। আমরাও জানি আসলে উনি পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন, অনেক দিনই বেঁচে থাকবেন, সব সময়ই বেঁচে থাকবেন। অনেক আজকে একদিনে আসলে অনেকগুলো দুটো আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে সবচেয়ে বড় যে কথাটি বলতে হবে সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক আসলে মরেন নাই। তিনি ৮১ বছর বয়সে তার এক ধরনের মানে মৃত্যু, যে প্রাণী হিসাবে যে মৃত্যু, সেই মৃত্যুটি তার হয়তো হয়েছে, কিন্তু যেটি হেলাল হাফিজ বলছিলেন, যদি শেক্সপিয়ার না মরে থাকেন, রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকেন এবং মহৎ সাহিত্যিকরা যে কারণে বেঁচে থাকেন, সৈয়দ শামসুল হক সেই কারণে বেঁচে থাকবেন। কিন্তু আমি একটি খুবই ব্যক্তিগত আমি ঠিক বলবো না, মানে গতকাল আমি একটি চিঠি পেলাম, সৈয়দ শামসুল হকের স্বাক্ষর করা একটি চিঠি। তিনি আপনারা জানেন যে আগামীকাল শেখ হাসিনার জন্মদিন, তো উনি সেই শেখ হাসিনার ৭০তম জন্মদিন একটি আনন্দ আয়োজনের মধ্যে পালন করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, আমাদের সবাইকে বলেছেন জড়ো হওয়ার জন্য, এবং সেটি তিনি আহ্বায়ক হিসাবে তিনি আমাদেরকে চিঠি দিয়েছেন। কাল আসলে
তিনি থাকছেন না। থাকছেন না। শেখ হাসিনার জন্মদিন অবশ্যই আসছে, তো একটা লেখায় পড়ছিলাম যে উনি সবসময় তরুণ লেখকদের কি বলতেন, তরুণ লেখকরা যখন তার কাছে জানতে চাইতেন যে আমাদের জন্য কি পরামর্শ বা উপদেশ, উনি সবসময় একটা কথাই বলতেন, পড়ো পড়ো এবং পড়ো। তো নিশ্চয়ই এই বিষয়গুলো এবং 80তম জন্মদিনে আমার খেয়াল রয়েছে, আমি সাক্ষাৎকারটি পড়েছিলাম, উনি বলেছিলেন যে আসলে মহুয়ার কথা ধরে যে উনার আসলে পড়া এবং লেখার কাজটি শেষ হয়নি। উনি লালন শাহর মতো 116 বছর বাঁচতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার তেমনই দীর্ঘকাল বাঁচার ইচ্ছে, এবং তাকে আসলে ধন্যবাদ যে তিনি তার যে কল্পনার, আমরা যারা তার লেখার সাথে পরিচিত, দর্শকরা যারা পরিচিত, জলেশ্বরী শহরটি আমাদের, জলেশ্বরী অঞ্চলটি তিনি আমাদের, গ্রামটি তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। এটি সম্পূর্ণ তার তৈরি করা, এবং তার উপন্যাস, গল্প, কবিতা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কিন্তু বারবার সেই জলেশ্বরীর কথা আমরা জেনেছি। তো সৈয়দ হককে সেই জন্য আরো একবার ধন্যবাদ। সৈয়দ শামসুল হক আমাদের সবার কাছেই আসলে অনেক ধন্যবাদ পাবেন, আমাদের মনন গড়ে তোলায়, আমাদের রুচি গড়ে তোলায়, আমাদের আমি বলতে চাই যে আমাদের ছোট ঘরের একটি বড় জানালা ছিলেন সৈয়দ শামসুল হক, যিনি হচ্ছে কাছ থেকে দেখার যে যন্ত্রের পাশাপাশি তিনি দূর থেকে দেখার দূরবীনটিও বটে। জি। যাই হোক, আরেকটি খবর নিশ্চয়ই এরই মধ্যে সবাই জানেন, সেটিও জানিয়ে দিতে চাই। বিএনপি নেতা আসম হান্নান শাহর মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামীকাল। বৃহস্পতিবার কয়েক দফা জানাজা শেষে শুক্রবার নেওয়া হবে গাজীপুরে। সেখানেই নিজ গ্রাম কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে হবে তার দাফন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, বিএনপি চেয়ারপারসন সহ নানা রাজনৈতিক সংগঠনের নেতারা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান এই বিএনপি নেতা। দলের বর্ষিয়ান এই নেতার মৃত্যুর খবরে মহাখালীর বাসভবনে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। পরিবারের সদস্যদের সমবেদনা জানান শোকাহত নেতাকর্মীরা। হান্নান শাহের মৃত্যুতে 4 দিনের দলীয় শোক পালনের কথা জানান মির্জা ফখরুল। এই মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন বিএনপি মহাসচিব। জনাব হান্নান শাহর অভাব পূরণ হবার নয়, আমাদের দলে তো নয়ই, দেশেও নয়। এই জন্যে তিনি একজন অকুত ভয়, সাহসী, দেশপ্রেমিক মানুষ ছিলেন। পরিবারের পক্ষ থেকে দোয়া চান মরহুমের বড় ছেলে। উনি যে সম্মান, উনি যে নীতি নিয়ে চলেছেন, এটার কথা মনে রেখে ওনার জন্য দোয়া করবেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপি রাজনীতির সাথে যুক্ত হন হান্নান শাহ। সংসদ সদস্য থাকার পাশাপাশি বিএনপি জোট সরকারের তিনি পাটমন্ত্রী ছিলেন। 2009 সালের কাউন্সিলে তাকে প্রথম স্থায়ী কমিটির সদস্য করা হয়। দলের সভা সমাবেশ সহ সব ধরনের দলীয় কর্মকাণ্ডে ছিল তার সরব উপস্থিতি। এই সরকার নিজেই তো জঙ্গিবাদদের আশ্রয় দিচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। 1939 সালে গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন হান্নান শাহ। শুক্রবার সেখানেই হবে তার দাফন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে গ্রেপ্তার জেএমবি সদস্য ফারুক 30 সালে জঙ্গি ছিনতাই মামলার আসামি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সচিবালয়ে ব্রিফিং এর সময় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 2014 সালে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে জেএমবির 3 জঙ্গিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। এই ঘটনার নেতৃত্বে ছিলেন জেএমবি নেতা ফারুক। এরপর তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে সেই ফারুক ধরা পড়েছেন কলকাতা পুলিশের হাতে। এ ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য পেতে আরো কদিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিজন ভ্যান থেকে যে আমাদের একজন কনস্টেবলকে হত্যা করে পালিয়ে গিয়েছিল, তাদের যে মূল হোতা, তার নাম ফারুক। আমরা যতটুকু জেনেছি সেই ধরা পড়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে গ্রেপ্তার বাংলাদেশি জঙ্গিদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তবে গ্রেপ্তার আরো 2 জনের পরিচয় সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তিও হয়েছে যে আমাদের দেশে যদি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি সেই দেশে পালিয়ে যেয়ে থাকে, ফেরত দেবে আমাদেরকে। আর বাকি 2 জন, সেই 2টাও আমাদের ওয়ান্টেড ছিল বলে আমরা শুনেছি। এখন আমরা অফিসিয়ালি তাদের অবস্থান সম্বন্ধে আমরা জানতে পারিনি। দুর্গাপূজায় নাশকতার আগাম কোনো তথ্য গোয়েন্দাদের কাছে নেই উল্লেখ করে সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছে। 9:19-এ ফিরে এলাম রাত9টায় বাংলাদেশে। চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের একটি বস্তিতে অভিযান চালিয়ে একটি AK-22, একটি 1 নলা বন্দুক, 2টি ম্যাগাজিন, কিছু বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করলে বাস্তুহারা কলোনির রাস্তায় একটি ব্যাগে অস্ত্র ফেলে যায় কয়েকজন। পরে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। এই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে র্যাব।
যে চট্টগ্রামে যে জঙ্গি সংগঠন তাদের কাছ থেকে আটটা পাওয়া গেছে, ঢাকাতেও সমস্ত জঙ্গি সংগঠনের কাছ থেকেই পাওয়া গেছে। এই জন্যই আমরা ধারণা করছি যে এটা হয়তো জঙ্গি সংগঠন থেকেই হয়ে থাকতে পারে। এটা এখনো তদন্তাধীন আছে, আরও তদন্ত চলবে, আমরা আরও অভিযান চালাবো, পরবর্তীতে আমরা এটা বিস্তারিত জানাতে পারবো। রুবাইদ, খেলাধুলা খবরের জন্য আপনার কাছে যাচ্ছি। আমাদের ছেলেরা ওমানকে 10 গোল, 10 গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, মানে সেমিফাইনালে খেলবে চাইনিজ টাইপের বিপক্ষে এবং সেই ম্যাচটাও জিতবে অবশ্যই, এবং ফাইনালে ভারত এবং পাকিস্তানের যে কোনো একটা দল, এবং সেটাও জিতে যাবে জিতবে। বাংলাদেশ। আন্ডার 18 এবার আমরা তবে চ্যাম্পিয়ন আপনি হচ্ছি। কিছু বলেন না প্লিজ, আপনি চুপ করে থাকেন। আন্ডার 18 এশিয়া কাপ, আমরা হোপফুলি কাপটা আমাদের থাকবে। যাই হোক, সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি, আমি যখন ফিরবো আরো জানাবো। বড় জয় জুনিয়র এশিয়া কাপের শেষ চারে বাংলাদেশ ওমানকে হারিয়েছে 10-0 গোলে। রিয়াল মাদ্রিদের সামনে রাতে ডর্টমুন্ড পরীক্ষা, রোনালদো জিদান দ্বন্দ্বের সংখ্যা চ্যাম্পিয়নদের। 9:27 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। সিরিজের দ্বিতীয় ওডিআইতে কাল আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির দলের। এদিকে মাস্ট উইন ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। কাল মিরপুরে জিতলেই নিজেদের ওডিআই ইতিহাসের 100তম ম্যাচে জেতা হয়ে যাবে বাংলাদেশে। স্নায়ুচাপের পরীক্ষার পর জয় এসেছে প্রথম ম্যাচে, কিন্তু ফাঁকফোকর থেকে গেছে পারফরমেন্সে, যার অন্যতম ছিল ফিল্ডিং। এই কারণেই কিনা বাকিরা যখন নেটে, রিচার্ড হ্যালসেল তখন ইমরুলকে নিয়ে নিবিড় অনুশীলনে। ষষ্ঠ সিরিজ জেতার ম্যাচে গেম প্ল্যান একই থাকছে, কম্বিনেশনও বদলাতে চায় না থিঙ্ক ট্যাঙ্ক। সেক্ষেত্রে মোসাদ্দেকের অপেক্ষাটা বাড়বে আরও এক ম্যাচ। সিরিজের পাশাপাশি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে 100তম জয়। ফিল্ডিংটা এমন একটা ইস্যু যে আপনি চাইলে ভেতর থেকে উন্নতি করতে পারবেন। সো আমি মনে করি ফিল্ডিংটা আমরা জাস্ট হয়নি, খেলার কথা বলা যায় না কিছু, বাট আশা করি নেক্সট ম্যাচ থেকে এই ম্যাচ আমরা আরেকটু ভালো অবস্থানে থাকবো। টি-20 বিশ্বকাপের খারাপ সময় এখনও টানছেন সৌম্য সরকার। রান পাননি বুশি ও সাব্বিরও, তবে অধিনায়ক এত দ্রুত আস্থা হারাচ্ছেন না। আগের পারফরমেন্সের সাথে সৌম্যর যদি এখনের পারফরমেন্স মিলেন, আমি মনে করি এইটা রিয়েলিস্টিক। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্যান্য টিম দেখবেন এই টাইম স্ট্রাগল করে, তারপরে যে ম্যাচিউরড হয় তখন খেলে। সৌম্য স্টিল ভেরি ইয়াং। বাংলাদেশকে আটকাতে প্রথম ম্যাচে বেশ কয়েকটি পরিকল্পনা সফল হয়েছিল আফগানিস্তানের, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতায় পিছিয়ে গেছে দল। এবার সে ভুল করতে চায় না সফরকারীরা। মুশফিকুর রহিম স্লগ সুইপ খুব ভালো খেলেন। অধিনায়ক আমাকে বলেছিলেন, তুমি যদি গুগলি করো সেটা অনেক ঘুরবে, তাহলে সেটা হিট করা তার জন্য খুবই কঠিন। আমি ঠিক সেই কাজটি করেছিলাম। আগের ম্যাচে হাবিবুল বাশারকে টপকে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়েছিলেন মাশরাফি। এবারে দলীয় পারফরমেন্সে 10-এ 10 পাওয়ার লক্ষ্য টাইগার স্কিপারের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রুপ সেরা হয়ে জুনিয়র এশিয়া কাপ হকির শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ওমানকে 10-0 গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 দল। বৃহস্পতিবার শেষ চারের ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফেভারিট ভারতকে হারানোর পর অধিনায়ক বলেছিলেন ওমানের বিপক্ষে কোনো অঘটনের শঙ্কা দেখছেন না তিনি। প্রত্যাশা ছিল আগের দিনের চেয়েও ভালো খেলার। সতীর্থরা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে শুরু করেন চতুর্থ মিনিটেই। গোল উৎসবের শুরুটা হয় মাহবুবের স্টিক থেকে। পরের আধা ঘন্টায় সফরকারীদের রীতিমতো উড়িয়ে দেয় স্বাগতিকরা। 8 মিনিটে স্কোর করেন আরশাদ হোসেন, 16 মিনিটে মোহাম্মদ মোহসিন। লিড 4-0 হয় ফজলে রাব্বির গোলে। 22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোর করেন আশরাফুল ইসলাম। 28 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মোহসিন। 4 মিনিট পর আবারও পেনাল্টি কর্নার ঠিকঠাক কাজে লাগান আশরাফুল। বিরতির পর আরও একটি করে গোল করেন মোহসিন, রাব্বি ও আশরাফুল। দুর্দান্ত পারফরমেন্স এবং 3 গোলের জন্য ম্যাচ সেরা হন মোহসিন। আমাদের বলা ছিল কোনো প্রেশার নেওয়ার কিছু নাই, সবাই নিজে নিজে বেশ দিবাই, তো ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আমাদের স্যার কাজু স্যার, রাজু স্যার, তারা অনেক আমাদের পরিশ্রম দিয়েছে, যে ইনস্ট্রুক্ট দিয়েছে এটা করবা ওটা করবা, সেটা আমরা মেনে চলছি। সব কিছু মেনে করাতে আমাদের ফল। সেমিফাইনাল ফাইনাল যেটা, সেটা আমরা আরও ভালো করার চেষ্টা করব। এই গ্রুপের সেরা হয়েই শেষ চারে বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা 12:30টায় স্বাগতিকদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। শেষ চারের অন্য 2 দল ভারত ও পাকিস্তান। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সবশেষ 2 ম্যাচে ড্র করে স্বস্তিতে নেই জিদানের দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শোনা যাচ্ছে কোচের সাথে রোনালদোর মনোমালিন্যের খবর। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 1:45। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং লিসবনের বিপক্ষে জয়, তবুও দ্বিতীয় ম্যাচের আগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ শিবির। লা লিগায় সবশেষ 2 ম্যাচে ড্রয়ের পর ব্ল্যাকোদের জন্য বাড়তি ধাক্কা রোনালদো জিদান দ্বন্দ্ব। ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের চোট থেকে সেরে ওঠেননি এখনো। ক্লাবের হয়ে রোনালদোর ফর্মটাও ঠিক আশ্বস্ত করছে না সমর্থকদের। সবশেষ 16 ম্যাচের 10টিতে গোল পাননি CR7। লাস পালমাস ম্যাচে জিদানের রোনালদোকে উঠিয়ে নেবার সিদ্ধান্তের জের শেষ হয়নি এখনো। মাঠ ছাড়ার সময় রোনালদোর প্রতিক্রিয়ায় বিব্রত রিয়াল মাদ্রিদ ক্যাম্প। জিদান অবশ্য বলেছেন রোনালদোর ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচের আভাস। ডর্টমুন্ডের বিপক্ষে পরের ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন CR7। দুঃসময়ে পরিসংখ্যানটাও পাশে পাচ্ছে না লস ব্ল্যাঙ্কোস। দারুণ ছন্দে আছে বরুসিয়া ডর্টমুন্ড। সবশেষ 4 ম্যাচে প্রতিপক্ষের জালে 18টি গোল করেছেন গোটজে ওবামেয়াংরা। ঘরের বাইরে জার্মান ক্লাবটিকে কখনো হারাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। উল্টো হেরেছে শেষ 3 ম্যাচে। তবে মাদ্রিস্তাদের আশা যোগাচ্ছে দলের রিজার্ভ বেঞ্চের গভীরতা। রাতের আরেক ম্যাচে দিনামো জাগ্রেভের বিপক্ষে মাঠে নামবে ইউভেন্টাস। লেস্টারে পোর্তোকে আতিথ্য দেবে ইংলিশ চ্যাম্পিয়নরা। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রকল্প শুরুর প্রায় 5 বছর পর সুফল পেতে যাচ্ছে ভোটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 অক্টোবরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে রাজধানী ও পরে সারা দেশের ভোটারের হাতে পৌঁছে যাবে এই কার্ড। সালে আইডিয়া প্রকল্পের আওতায় মেশিন রিডেবল আধুনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড তৈরির কাজ শুরু হয়। শুরুতেই প্রকল্পটি 18 মাসের মেয়াদে থাকলেও পরে তা বাড়তে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক মেশিন নিয়ে আসতেই কেটে যায় প্রকল্পের অনেকটা সময়। এরপর মেশিন এলেও তা কোথায় স্থাপন করা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা। অবশেষে শুরু হয় কাজ। নির্বাচন কমিশন থেকে বেশ কবার গত বছরের শেষের দিকে কার্ড বিতরণের কথা বলা হলেও তা হয়নি। অবশেষে প্রায় 5 বছর পর ভোটাররা পেতে যাচ্ছেন এই স্মার্ট কার্ড। এতে ব্যক্তির 25 ধরনের তথ্য সুরক্ষিত থাকবে, যার ফলে জালিয়াতি কমবে বলে আশা কমিশনের। পাইলট প্রকল্পের আওতায় 3 অক্টোবর থেকে রাজধানীর উত্তরা ও রমনা থানা এবং কুড়িগ্রামের নির্দিষ্ট এলাকার ভোটারদের জন্য প্রায় 15,000 কার্ড বিতরণ শুরু হবে। এরপর রাজধানীর প্রায় 50 লাখ ভোটারকে কার্ড দেওয়া শেষে শুরু হবে অন্যান্য জেলায় বিতরণ। একজন ব্যক্তি যে এলাকায় ভোটার তিনি সেখানেই তার স্মার্ট কার্ড পাবেন। বিতরণের সময় 10 আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের ছবি নেওয়া হবে। সীমিত আকারে আমাদেরকে শুরু করতে হবে, সো দ্যাট এটি করতে গিয়ে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হব সেগুলি ওভারকাম করে পরবর্তীতে আমরা লার্জ স্কেলে এটি করতে পারি। ফর এক্সাম্পল, আপনি ঢাকা শহরে ভোটার হয়েছিলেন, এখন আপনি রংপুরে চলে গেছেন। এখন গিয়ে যদি রংপুরে আপনি আপনার কার্ডটি চান, সেটি তো আমি দিতে পারবো না আসলে, কারণ আপনার যে ঠিকানা সেটি আমার ডেটাবেজে আছে হলো ঢাকায়। একটি কার্ড তৈরিতে আধুনিক মেশিনের ব্যবহার ও অন্যান্য বৈশিষ্ট্য মিলিয়ে অনেক খরচ পড়ে, তাই এই কার্ড নকল করা কঠিন হবে ধারণা সংশ্লিষ্টদের। আপনার এই ম্যাটেরিয়ালটা বাজারে পাওয়া যায়, কিন্তু ম্যাটেরিয়ালটা তৈরি করার যে যন্ত্রগুলো এগুলো অত্যন্ত আপনার দামি যন্ত্র, এবং যে সিকিউরিটিগুলো আমরা এখানে এমবেড করেছি এই সিকিউরিটিগুলো আপনি নর্মাল প্রিন্টারে বা আপনি নর্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি এটা করতে পারবেন। দেশের প্রায় 10 কোটি ভোটার 2017 সালের ডিসেম্বরের মধ্যেই পাবেন স্মার্ট কার্ড। এছাড়া মোবাইল ফোন থেকে 105 নম্বরে জাতীয় পরিচয়পত্রের নম্বর SMS করলেই জানা যাবে কোন এলাকা থেকে কখন স্মার্ট কার্ড পাওয়া যাবে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকে স্তব্ধ সাহিত্য অঙ্গন। এই মুহূর্তে সৈয়দ শামসুল হকের বাসায় আছেন সহকর্মী তাবাসসুম আরজু। চলে যাচ্ছি সেখানে। তাবাসসুম, বাসায় এই মুহূর্তে কারা কারা আসছেন, কে কে আছেন? তো আমি এখন দাঁড়িয়ে আছি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বাসায়। এটা গুলশান 1-এর 6 নম্বর রোডের 8 নম্বর বাড়ি, মঞ্জু বাড়ি।
তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে ঠিক 8:30টায়। এরপর তাকে গোসল করানো হয়েছে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য জানিয়ে রাখি, তার শেষ ইচ্ছে ছিল যে সে ইউনাইটেড হাসপাতালে সে জীবিত অবস্থায় বারবার বলছিল যে সে বাসায় যাবে, কখন সে বাসায় যাবে। তো ওই অবস্থাতেই তার একদিন পরে সে মারা গেলেন। তো এখন তার বাসায় অবস্থান করছে বিভিন্ন সাহিত্য অঙ্কনের লেখক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী অনেকেই। তো আমি দেখতে পাচ্ছিলাম যে লেখক আনিসুল হক আছেন, তারপর চিত্র পরিচালক আছে। একটু শুনতে পারবো? আর হ্যালো, আমরা লেখক আনিসুল হককে একটু শুনতে পারবো? তিনি অনেকে এখানে না, তিনি এখন আর এখানে উপস্থিত নেই, তিনি এখন চলে গিয়েছে। আচ্ছা, তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সৈয়দ শামসুল হকের জন্য যে সবাই শোক করবেন সেটি আমরা নিশ্চয়ই আরো এটা কালকেও কিছু শহীদ মিনারে সেগুলো নিশ্চয়ই দেখতে পারবো। আমরা দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম নাগরিকের জন্য স্মার্ট কার্ড এ বিষয়ে। শফিক বলছেন স্মার্ট কার্ড দিয়ে আমরা কতটুকু নিরাপত্তা পাবো বলতে পারবেন কি? মুসাব্বির বলছেন এই স্মার্ট কার্ড দিয়ে ভবিষ্যতে সিম নিবন্ধনের মতো জালিয়াতি হবে কিনা তার নিশ্চয়তা কি? আর তাহমিদ বলছেন আশা করি বাংলাদেশের জন্য এই পরিবর্তন সুফল বয়ে আনবে। মোসাইজ বলছেন নিঃসন্দেহে ভালো উদ্যোগ, তবে জনগণ যেন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শরীফ বলছেন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কার্ডটি যেন অতি দ্রুত হস্তান্তর করা হয়। নাফিস বলছেন এই স্মার্ট কার্ডের ফলে নির্ভুল হবে ভোটার আইডি এবং খুব সহজে তথ্য সংগ্রহ সম্ভব হবে। মাহমুদুল্লাহ বলছেন যেখানে তথ্য প্রযুক্তির যুগে আমাদের দেশে অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে, সেখানে এই নতুন প্রযুক্তির স্মার্ট কার্ড আমাদের কতটুকু নিরাপত্তা দিতে পারবে। রুবেল বলছেন স্মার্ট কার্ডের সুবিধা কি আইডি কার্ডের তুলনায় অনেক বেশি হবে। শামীম বলছেন আশা করি উত্তরা ও রমনা থানার পাশাপাশি দেশের সব অঞ্চলে দ্রুত স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। রাকিব বলছেন জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রকল্প শুরুর প্রায় 5 বছর পর সুফল পেতে যাচ্ছি, আশা করি এর ফলাফল শুভ হবে। মিশ্র প্রতিক্রিয়া খালেদ এবং মহুয়া বরাবরের মতো। তবে নিরাপত্তাটা নিয়ে সবাই একটু চিন্তিত যে আসলে সিম জালিয়াতির একটা প্রসঙ্গ চলে এসেছে, স্মার্ট কার্ডে সেরকম হবে কিনা অনেকে কিন্তু এখনো নিশ্চিত নন, কারণ সাইবার সিকিউরিটিটা আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের দেশে মানে কি সারা পৃথিবীতে সাইবার সিকিউরিটি এখন অনেক বড় ইস্যু। আমার স্মার্ট কার্ডের জন্য আমি তথ্য যেটা বলেছে সেন্ট্রাল ডেটা ব্যাংকের মধ্যে দিচ্ছি, সেটা থেকে যে আমার তথ্য লিক হয়ে সেটা আমার বিরুদ্ধেই ব্যবহার করা হবে না, সেটি নিশ্চয়তা এখন পৃথিবীর সব নাগরিক আসলে চাইছেন। এটার জন্য কিন্তু অনেকদিন ধরেই আমাদের এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে যাচ্ছিল, সারাদিনই অনেক দিন ধরেই এটার কাজ হচ্ছে, প্রায় 5 বছর সম্ভবত। নিশ্চয়ই এই বিষয়গুলো অনেক বেশি বিবেচনায় নিয়ে তারপর কাজগুলো আগানো হবে। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। চলতি বছর থেকে 2018 সাল পর্যন্ত 3 বছরে 37 লাখ পর্যটক আশা করছে পর্যটন কর্পোরেশন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নিচের সারিতে থাকায় খাতটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। এদিকে সংকট কাটিয়ে উঠতে পর্যটকদের যাতায়াত ও ভিসা সহজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। আর্থিক অসচ্ছলতা, বার্ধক্য ও শারীরিক সীমাবদ্ধতায় পর্যটন সুবিধাবঞ্চিত বিশ্বের 15% মানুষ। এই জনগোষ্ঠীর কথা বিবেচনায় এবারের প্রতিপাদ্য সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পর্যটনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ পেয়েছে সর্বোচ্চ গুরুত্ব। সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটন অভিগম্যতা, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা ধনী দরিদ্র, যুব বৃদ্ধ, নবীন প্রবীণ, অগ্রসর অনগ্রসর, নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রতিবন্ধী সবাইকে নিয়েই আমরা সবাই যেন পর্যটনের সুবিধা পাই, এইটি হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয় এবং আমরা এই নিয়ে কাজ করব। তবে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পর্যটন শিল্প পিছিয়ে আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খাতটিকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি ও ভিসা সহজ করার উপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরকারের পক্ষ থেকে ভিসা কার্যক্রমকে আরও বেশি সহজ করার পদ্ধতিগুলো কার্যকর করা প্রয়োজন আছে, কারণ ট্যুরিজমের বিকাশের কথা বলবো, কিন্তু ট্যুরিজমের যে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে নিরসনের চেষ্টা করব না, সেটি তো হতে পারে না। দেশের পর্যটন স্পটগুলোকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরতে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার, কিন্তু বাস্তবতা হলো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নিচের সারিতে আছে বাংলাদেশ। এর পূর্বে একটি গ্যাপ ছিল, সেই গ্যাপটি পূরণ হয়েছে। আমি মনে করি আসলে যে ছোটখাটো বাধাগুলো একদিন আমরা বোধ করতাম সেটি দূর হয়েছে। এখন শুধু আসলে আমরা সামনের দিকে কাজ করার সুযোগ তৈরি করার সেই পথটি তৈরি করতে হবে।
পাশাপাশি এ খাতকে ঢেলে সাজিয়ে বড় কর্মসংস্থানের উদ্যোগও নিচ্ছে পর্যটন কর্পোরেশন। 2018 সাল নাগাদ বাংলাদেশে অন্তত 1 কোটি পর্যটক আশা করছে তারা। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাভাবিক বৃষ্টি ও বন্যা এবং অনুকূল পরিবেশের কারণে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। প্রজনন ও ডিম পাড়ার সময় জাটকা ধরা নিষিদ্ধের সুফল পাওয়ার দাবি করছে মৎস্য অধিদপ্তর। ইলিশের উৎপাদন বাড়ায় এখন সংরক্ষণ নিয়ে ভাবছে অধিদপ্তর। শুরু হচ্ছে ভারত ও মিয়ানমারের সঙ্গে যৌথ প্রচেষ্টা। খাবারের খোঁজে আর ডিম ছাড়ার সময় গভীর সমুদ্র থেকে উজানে ছোটে ইলিশের ঝাঁক আশ্রয় নেয় নদীর অনুকূল পরিবেশে। বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমার এবং আরব সাগরের বাহরাইন ও কুয়েতে দেখা যায় ইলিশ। তবে পদ্মা মেঘনাকে বেশি নিরাপদ মনে করে, তাই বিশ্বের 65% ইলিশ পাওয়া যায় বাংলাদেশ থেকেই। মৌসুম শেষ হওয়ার আগেই এবার 5 লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। আবহাওয়া এবার অনুকূল ছিল, আপনার পানির ফ্লো ভালো ছিল, এবার স্বাভাবিক বন্যা হয়েছে এবং ঘন ঘন বৃষ্টিপাত হয়েছে ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে। মাছ আমাদের যে ছিল তার প্রমাণ হচ্ছে যে 1 কেজি এবং 1.5 কেজি 2 কেজি ওজনের মাছ আপনি পাচ্ছেন। আশ্বিন কার্তিকের পূর্ণিমা ও অমাবস্যা হিসেব করে 22 দিন মা ইলিশ ধরা বন্ধ রাখার নিয়ম করে দিয়েছে সরকার। ফলে মৌসুমে 1 থেকে 2 কেজি ওজনের ইলিশও পাচ্ছে জেলেরা। ডিম পাড়ার মৌসুমে বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ রাখলেও ভারত ও মিয়ানমারে তেমন কোনো উদ্যোগ নেই। একই সাথে বন্ধ রাখলে 3 দেশেই ইলিশের সংখ্যা বাড়বে বলে মনে করছে মৎস্য অধিদপ্তর। ইন্ডিয়ার সাথে আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে ফিশারিজের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা গত বছর এটা গোয়াতে মিটিং করেছি ইন্ডিয়াতে, এবং সেখানে ইলিশের এই স্টক অ্যাসেসমেন্ট এবং তার অভিপ্রায়ণ এবং আইনের বিষয়টা এটা ছিল। এই বছর মিটিংটা বাংলাদেশে হবে। এদিকে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে মেঘনার 70 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নতুন আরও একটি ইলিশ প্রজনন কেন্দ্রের সন্ধান পেয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যা হবে ইলিশের 6ষ্ঠ অভয়াশ্রম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব এইচআইভি আক্রান্তদের নিয়ে আয়োজিত বিশেষ ফ্যাশন শো কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানে শুভরাত্রি।